আমি যখন আবার ফিরে গেলাম আমাদের বেদ পুরাণ উপনিষদে, তখন দেখলাম যে এটা মানে চূড়ান্তভাবে সাইন্টিফিক। এবং এই শব্দগুলোকে যখন ডিকোড করা শুরু করলাম, এবং এগুলো প্রতিটা একটা নতুন সাইন্টিফিক দিশা দিচ্ছে, এবং সেই দিশাটা হচ্ছে আপনার মডার্ন কোয়ান্টাম ফিজিক্স এবং তার পরবর্তীকালে অবধি মানে স্ট্রিং থিওরি আসার পরে আমার ধারণা আমাদের চিন্তাভাবনাগুলোকে আরও বেশি অ্যাপ্রোপ্রিয়েটলি অ্যাসাইন করা যাচ্ছে। যতদিন নিউটনিয়ান ফিজিক্স ছিল ততদিন আমাদের সাথে মিল ছিল না, তার একটাই কারণ, কারণ আমাদের চিন্তাভাবনাটা অনেকটা অ্যাডভান্স ছিল। এই ইউনিভার্সের ক্রিয়েশনের প্রসেসটা একটা প্রি ডিটারমাইন্ড মেকানিজমে চলছে, যা আর এটাকে খুব সিম্পলি আমাদের ভাষায় সৎচিৎ আনন্দতে বোঝানো হয়েছে। এই সচ্চিত আনন্দটাকে যখন আমরা সারাক্ষণ হরাইজেন্টালি জিনিসটাকে বুঝেছি, আই ক্যান বি রং, যে এটা হরাইজেন্টাল নয়, এটা ভার্টিক্যাল রিলেশন, যেখানে আনন্দ ইজ নট ব্লিস, বাট আনন্দ ইজ ব্লিস ইন দ্যাট সেন্স কি আনন্দ হচ্ছে, নন্দ মানে হচ্ছে ভাইব্রেশন, আর আনন্দ হচ্ছে যেটা ওই ভাইব্রেশনের সাবস্ট্র্যাটামটা বা যেটা ধারণ করে আছে। আজকে যেটা বিজ্ঞান আবিষ্কার করতে পারিনি সেটার প্যারালালটা আমি এখানে টানতে পারছি না, কারণ আমি বুঝতে পারছি না যে এইটা আমাদের শাস্ত্রে কেনভাবে ওটা লেখা আছে, এবং এটার পিছনে আরও অনেক গবেষণা দরকার। এই ভুজার ব্যাপারটাও যে এটা ডাইমেনশন বোঝায়। আমরা তো 10 ডাইমেনশন স্পেসের মধ্যে কার্লড আপ অবস্থায় এক্সিস্ট করি। এই যে স্ট্রিং থিওরির কথা বলছিলাম বা মেমব্রেনের কথা বলছিলাম, এই অঙ্কগুলো ফিজিক্সের আজকে খুবই কমপ্লিকেটেড, এবং এইগুলো এই ইকুয়েশনগুলো মেলে গিয়ে যখন 10 ডাইমেনশন স্পেসে গিয়ে 3 ডাইমেনশনাল স্পেস অ্যান্ড 1 ডাইমেনশন অফ টাইমে ওটা ওই হিসেবটা হয় না। এটার অঙ্কটা গিয়ে মেলে 10 ডাইমেনশন স্পেসে, খুব স্পেসিফিক, যে আমি কোন দেবীকে কত ভুজায় দেখাবো সেটা সেটা কমপ্লিটলি বলা আছে। শ্রাবণের ভারী বর্ষণের পর যখন স্নিগ্ধ রোদে কিশলয়ের ওপর আলো পিছলে যায়, সেরকমই পদার্থবিদ্যা আর ভারতীয় আধ্যাত্মবাদের যে মিশ্রণ, সেটা যদি বিশ্লেষণ করতে হয় তাহলে আমাদের মাঝে আজ যিনি উপস্থিত আছেন পিনাকি গঙ্গোপাধ্যায় মহাশয়, তার থেকে ভালো বক্তা হয়তো খুঁজে পাওয়া মুশকিল। নমস্কার বন্ধুগণ, সঙ্গম টক্স বাংলার আরেকটি উপস্থাপনায় আপনাদের স্বাগত জানাই। উনি একজন নামকরা লেখক, কবি, এবং উনি ভারতীয় আধ্যাত্মবাদের উপরে ফিকশন, নন ফিকশন লিখে থাকেন। যেমন ওনার বর্তমানে একটি রিভাইজড ভার্সন, ওনার লেখা একটি বই, যেটা হলো গড, সায়েন্স অ্যান্ড রিয়ালিটি, অডাসিটি অফ রিজন অ্যান্ড টেনাসিটি অফ ট্রুথ। এটা একটা নিউ এডিশন বেরিয়েছে। দর্শক বন্ধুদের জানাই যে আপনারা অবশ্যই এই বইটি সম্বন্ধে জানুন, এই বইটি পড়ুন, আপনাদের খুব ভালো লাগবে। এবং যেই বিষয়বস্তুর উপর আজকে আমরা কথা বলবো সেটাও এইটারই উপর, এবং আমি আর দেরি না করে ওনাকে বলবো যে উনি এই বিষয়বস্তুর উপর নিজের উপস্থাপনা শুরু করুন। নমস্কার। প্রথমেই জানাই সঙ্গম টক্সকে অনেক ধন্যবাদ, আর দেবাশিস আপনাকেও। আমাদের এটা একটা যৌথ মিশন বলা যেতে পারে, যেটাতে আমরা সবাই সৈনিক হিসেবে কাজ করি, এবং এটার উদ্দেশ্যটা হচ্ছে যে যে আমাদের যে বৈদিক কি বলবো স্ক্রিপচার্স বা বৈদিক যত লিপি আছে তাদেরকে লোকের কাছে একটা অনেক ভুল ধারণা, অনেক কুসংস্কারের মধ্যে ঘেরা অনেকেই আজকে আছে, বিশেষ করে নতুন প্রজন্মের যারা ছেলেমেয়েরা, তারা এইগুলো আমাদের পুরাতন বা সনাতন ধর্মের অনুরাগী হতে পারে না, কারণ তাদের একটা প্রধান চিন্তার মধ্যে আমি পাই যে তারা এটাকে সায়েন্টিফিক মনে করে না, বৈজ্ঞানিক মনে করে না, এবং যেটা বৈজ্ঞানিক নয় সেটা তারা গ্রহণ করতে চায় না। তো আমার এটা একটা স্বল্প চেষ্টা, যেখানে আমি দেখাতে চাই যে আমাদের ঋষিরা তাদের চিন্তাভাবনাটা কত দূর অবধি গিয়েছিল, এবং তাদের হাত ধরে আমরা আজকে দেখতে পাচ্ছি যে অনেক নতুন জিনিসকে পুনর আবিষ্কার করা যাচ্ছে, এবং তার জন্য আমার হাতে একটা আকস্মিকভাবেই একটা টুল এসে পড়ে, যেটা হচ্ছে সংস্কৃত ভার্ব বেস সিম্যান্টিক্স, যার জনক হচ্ছেন শ্রী রবি চক্রবর্তী এবং কলিম খান। তো
তাদের থেকেই আমার প্রথম এই থিওরিটা শেখা। এবং তারপরে লাস্ট 25 বছর ধরে এই নিয়ে গবেষণা করার পরে অনেক নতুন নতুন জিনিস জানতে পারি। এবং এই আজকের অনুষ্ঠানের মাধ্যমে আমার চেষ্টা হচ্ছে সেই যতটুকু জানতে পেরেছি সেটাকে সবার কাছে নিয়ে যাওয়া। তো স্যার, আপনি সংস্কৃতের সিম্যান্টিক্স নিয়ে যেটা বলতে চাইলেন, এটাকে নিয়ে আপনি কি ভেবেছেন? আচ্ছা, এটা নিয়ে যতটুকু ভাবনা চিন্তা সেটা হচ্ছে যে প্রথমে বুঝতে হবে এই ভাষার গুরুত্ব বা কেন এতটা এটা ইম্পর্টেন্ট আমাদের জীবনে জানা। সেটা হচ্ছে যখন আমরা বিচ্ছিন্ন, যখন আইসোলেটেড, তখন আমরা ইন্টেলিজেন্ট হতে পারি না। আমাদের এন্ডাউড ফিচার্স বা আমরা হয়তো কিছু ইন্টেলিজেন্স থাকতে পারে, কিন্তু সেটা প্রকাশ পায় না। যেমন আগেকার দিনে যে নন কানেক্টেড কম্পিউটার টার্মিনালগুলো ছিল, তারা ডাম্প সিস্টেম, তারা জাস্ট রেকর্ড করতো, ইভেন্ট রেকর্ড করতো বা ট্রানজ্যাকশন রেকর্ড করতো। কিন্তু যখন ইন্টারনেট এলো বা তার আগে ল্যান অ্যান্ড ওয়্যান কানেকশান দিয়ে যখন সব অফিসের সবকটা কম্পিউটারকে একসাথে এক সূত্রে বাঁধা হলো, তখন একটা লেভেল অফ ইন্টেলিজেন্স তৈরি হলো। তারপরে ইন্টারনেট আসাতে সেটা গ্লোবাল স্কেলে সেই ইন্টেলিজেন্সটাকে কানেক্টেড হলো। সিমিলারলি আমাদের মধ্যেও সেই আইসোলেটেড হয়ে যতক্ষণ থাকবো ততক্ষণ ইন্টেলিজেন্সের বহিঃপ্রকাশ হয় না। এটা প্রাকৃতিক একটা ফেনোমেনন, যেটা আমাদের জানা উচিত। আর দ্বিতীয় কথা হচ্ছে এই ইন্টেলিজেন্সটা তখনই হয় যখন আমরা কমিউনিকেশন করি, ইন্টেলিজেন্সের আমরা আদান প্রদান করি, এবং আদান প্রদান প্রাইমারিলি ডেটা অ্যান্ড ইনফরমেশন। কিন্তু এই কমিউনিকেশনটা তখনই হবে যখন আমরা কোনো মানে আমাদের চিন্তাটাকে কোনো শব্দে বা সাউন্ড ফর্মে আমরা ওটাকে প্রকাশ করব। এটা এটা ভাবা দরকার যে আমরা এয়ার মিডিয়ামে বাস করা একটা মানে প্রাণী। মাছেরা যেমন জলে বাস করে, আমরা তেমন বাতাসে বাস করি। তো আমাদের সাউন্ড দিয়ে আমরা কমিউনিকেট করি। এবং এই সাউন্ডটা কী করে, এই সাউন্ডের যে তরঙ্গ, শব্দের যে তরঙ্গ তৈরি হয়, যে ভাইব্রেশনগুলো তৈরি হয়, সেইটা গিয়ে আমাদের মধ্যে একজনের যে কথাটা আপনার কথাটা আমার কাছে যখন আসছে, তখন আমি সেটাকে তাতে আমার কিছু ইমোশনস জেনারেট হচ্ছে। এই ইমোশনের বেসিসে আমার নিউরোকেমিক্যাল রিয়াকশান আমাদের শরীর জেনারেট করে। হ্যাঁ, এটারও কারণ আছে যে আমাদের জীবনের প্রাইমারি অবজেক্টিভ ইজ টু মেনটেন লাইফের প্রাইমারি অবজেক্টিভ ইজ টু মেনটেন লাইফ। আর তারপরের অবজেক্টিভ হচ্ছে রিপ্রোডাকশন অ্যান্ড গ্রোথ। কিন্তু প্রাইমারি হচ্ছে আমি যদি বেঁচে থাকার জন্য আপ্রাণ চেষ্টা করে প্রতিটা অর্গানিজম। তো এই সাউন্ড, এই কমিউনিকেশন, এই ইন্টেলিজেন্সেরও প্রয়োজন সেই জন্য, যাতে আমার সারভাইভাল চান্স অনেক বেড়ে যায়। আমি যদি এখানে বসে থাকি আর যদি আমার কাছে ইনফরমেশন না থাকে এবং পাশে যদি একটা কোনো দুর্ঘটনা ঘটে, তা আমি সেখান থেকে বেরোতে পারবো না। সেরকমই আমাদের সবসময় একটা ইনফরমেশন এক্সচেঞ্জ করে আমরা ইন্টেলিজেন্সটাকে বাড়াই একে অন্যের, হ্যাঁ, নলেজ অ্যান্ড ইন্টেলিজেন্স দুটোই। এবং এটা গিয়ে স্টোর হচ্ছে আমাদের প্রতিটা ইমোশন একটা করে এক্সপিরিয়েন্সকে জন্ম দিচ্ছে। এই এক্সপিরিয়েন্সের বেস করে আমি সেটাকে রিয়াকশন দিচ্ছি, আইদার ফিজিক্যাল অর ভার্বাল অর ফেশিয়াল অর এনি কাইন্ড অফ ইমোশন এক্সপ্রেশন আমি দিচ্ছি। এবার সেইটা গিয়ে আমার মেমোরি স্টোর হাউসে, আমার স্মৃতিতে গিয়ে স্টোর হয়ে যাচ্ছে। এবং আজকে আমি বা যে কেউ যে তাদের মেমোরি স্টোর হাউসে থেকে, মানে আমরা আমাদের মেমোরি যা বলছে আমরা হচ্ছে তাই। আমি যা বলছি আপনাকে, আপনি আপনার পুরনো শিক্ষা, মানে আপনার যা শিক্ষা, আপনার যা পড়াশোনা, সেই সবের ভিত্তিতে সেটাকে ফিল্টার করে করে আপনি গ্রহণ করছেন। সেখানেই ভৌতিক মাধ্যমের ভাষার হ্যাঁ ইম্পর্টেন্স। হ্যাঁ, একদমই তাই। এবং সেইখানে আমাদের ভাষার ব্যবহার, সেই জন্য আমাকে ভাষা। তাহলে একটা কোনো ইংরেজিতে যেটা রোজেটি স্টোন বলে, যে একটা কোনো জিনিস থাকবে যেটাতে আমি করতে পারবো, মানে আপনিও যা বললেন সেই সাউন্ডটাই যদি আমার কাছে এসে একইভাবে একই ইমোশন জেনারেট করে, তবে সেই কমিউনিকেশনটা কমপ্লিট হয়। এবং সেইটাই হচ্ছে
মানে ল্যাঙ্গুয়েজের ইম্পর্টেন্স। আর নেচার কি করে, নেচারের এই নেচারের প্রকৃতি আমাদেরকে এই শব্দ ভাণ্ডারটা দিয়ে দিয়েছে ফর সাম রিজন। এটাতে আমাদের এটা ইউনিভার্সাল, এটা এটা কোনো শুধু সংস্কৃত যারা বলে বা ভারতীয়দের জন্য লিমিটেড নয় জিনিসটা, এটা সবার জন্য ইউনিভার্সাল সাউন্ড কিজ আছে। সেই সাউন্ড কিগুলোকে বোঝাটাই ছিল মানে মূল প্রচেষ্টা আমার এতদিনে। তো এবং যখন ওই সাউন্ড কিটাকে বোঝা যাচ্ছে যে ক মানে কি বা অ মানে কি বা কয় আকার হলে কি হবে আর শুধু ক হলে কি হবে, এই দুটোর মধ্যে যে তফাৎ বা কয় ওকার হলে কি হবে, এইগুলো আমাদেরকে পুরো পুরো জিনিসটাকে বুঝতে সাহায্য করেছে। আর একটা জিনিস মাথায় রাখতে হবে যে সংস্কৃত বেসিক্যালি একটা ভার্ব বেসড ল্যাঙ্গুয়েজ, যেখানে অ্যাকশনটা ইম্পর্টেন্ট, হ্যাঁ, এবং একটা কম ইম্পর্টেন্ট। ইংলিশ বা অন্যান্য ল্যাঙ্গুয়েজে সেখানে কি হয় যে একটা বেশি ইম্পর্টেন্ট, নাউনটা বেশি ইম্পর্টেন্ট হয়ে যায়, আর অ্যাকশনটা লেসার ইম্পর্টেন্সে চলে যায়। অন্য কথায় বলা যেতে পারে যে সংস্কৃত ন্যাচারালি ইনভলভড এমন একটা ল্যাঙ্গুয়েজ যাতে শব্দের গুণটাকে ন্যাচারালি ইভলভ করা হয়েছে এবং সেটাকে নিয়ে কাজ করা হ্যাঁ, হয়েছে। মানে সংস্কৃত Complete শব্দটার মানে হচ্ছে রিফর্মড, হ্যাঁ, মানে একটা আদি ভাষা থেকে সেটাকে রিফর্ম করে এই স্ট্রাকচারে নিয়ে এসছে। বাট এই অরিজিনাল সাউন্ড কিগুলো সে আমাদের ঋষিরা অলরেডি ধরে ফেলেছিল, তো সেটা থেকেই এবং সেটারই প্রচলন চলেছে। আজকে 5,000 বছর পরে আমরা সব ভুলে যাচ্ছি, হ্যাঁ, আমরা আজকে বুঝতে পারি না যে টেবিলকে টেবিল কেন বলি বা চেয়ারকে চেয়ার কেন বলছি, কিন্তু আমাদের যদি সেটাকে ভার্ব দিয়ে বোঝাই যে কি করে একটা টেবিলে ফুলের ফুলের ভাস রাখা যায়, দেন আমরা টেবিলে বসে পড়াশোনা করা যায়। তো তাহলে যে লোকটা টেবিল বলে কোনো জিনিস বস্তু দেখেও নি, সেও সেটাকে ভিজুয়ালাইজ করতে পারে। কারণ এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজের মানে মূল কি বলবো বৈশিষ্ট্য, হ্যাঁ, সংস্কৃতের বিশেষ করে। এবার এই সংস্কৃত ভাষার এই সেমান্টিক্সের বীজ ভাষাগুলো সম্বন্ধে আপনি যদি কিছু উদাহরণ দিতে পারেন। হ্যাঁ, তো বীজ ভাষা এই ধরুন ফর এক্সাম্পল যদি আমি বলি গো বা গয়ের রুট মিনিং হচ্ছে গমন বা মুভমেন্ট, হ্যাঁ, সেই জন্য গটা আপনার গ শব্দ দিয়ে আপনি দেখবেন ইংরেজিতেও সেটা ইউজ হয়, গোয়িং অ্যান্ড অল দ্যাট। আবার বাংলাতেও, হ্যাঁ, যে গরু যে চলছে একটা জায়গা থেকে একটা, কারণ গরু যদি আমার প্রাইমারিলি আগে মিনস অফ ট্রান্সপোর্ট বা মিনস অফ এগ্রিকালচার হয়ে থাকে, তাহলে সেটার মুভমেন্টটা খুব ইম্পর্টেন্ট গরুর ক্ষেত্রে, হ্যাঁ, উইচ ইজ মানে তার দুধের থেকেও বেশি ইম্পর্টেন্ট তার মুভমেন্টটা, কারণ সে আমার চাষ করতে সাহায্য করছে। তো সেই জন্য গরু গ দিয়ে। আবার তীরকেও আমরা বলি, যেহেতু ওটা মুভ করছে। ধেনু, হ্যাঁ হ্যাঁ, ধনু। তো এইটা হচ্ছে গিয়ে আমাদের মূল বক্তব্যের জায়গা, যে এবার আমরা কি করেছি, আমরা ভুলে গেছি যে গ মানে গমন, হ্যাঁ, এখন আমরা শুধু গ দিয়ে গরু যদি বলি, হ্যাঁ, তখন ওই সিম্বলটা আমার কাছে ফিক্সড হয়ে গেছে। কিন্তু আমাদের ল্যাঙ্গুয়েজে ভার্বের রুট মিনিংটা থেকে নাউন ইজ অ্যান আউটকাম, সেটার মিক্স করে মানে একটা কোনো অ্যালগরিদমে যদি ফেলা যায় যে কোনো শব্দকে, হ্যাঁ, মানে সেটা দেখা যাবে যে মাল্টিপল শব্দের মিশ্রণে ওই সাউন্ডটা তৈরি হচ্ছে। না, আমরা শব্দগুলোকে তো রিটেন করতে পেরেছি সংস্কৃত থেকে সব ভারতীয় অনেক, হ্যাঁ, আমাদের মানে মিনিংগুলো ভুলে গেছি, মিনিংগুলো আমরা ভুল বুঝছি অ্যাকচুয়ালি। মানে আমার প্রাইমারিলি যেটা ছিল যে আমাদের সভ্যতা যেটা বলা হয় যে এত অ্যাডভান্সড, যারা বিমানের কনসেপ্ট আনতে পারে, যারা অ্যাস্ট্রোনমি, অ্যাস্ট্রোলজি, মেটালার্জি, হ্যাঁ, আমরা চিনি খাওয়া শিখেছি ইউরোপের থেকে 1400 বছর আগে। তো আমরা সেখানে দাঁড়িয়ে আমরা এত মানে অদ্ভুত ধরনের গল্প বিশ্বাস করা শুরু করলাম। যেমন ধরুন হনুমান পাহাড় নিয়ে হিমালয় থেকে এতে চলে গেল, শ্রীলঙ্কায় চলে গেল। তো সেইরকম সিচুয়েশনে মানে আমরা কেন অ্যাজ আ সভ্যতা কেন সেটাকে মানলাম, এবং শুধু মানলামও না, সে হনুমানের পুজোও করি।
মানে আজকের ডেটে যদি সেটার এক্সাম্পল দেওয়া হয় যে কোনো একটা ভিডিও গেমসের ক্যারেক্টারকে যদি আমরা আমরা ঠাকুর হিসেবে মেনে পুজো করি, সেটা যেরকম অ্যাবসার্ড লাগবে, তাহলে আমাদের পূর্বপুরুষরা কেন করেছে সেটা? হুম, তাহলে কোনো কিছু আমরা মিসিং হয়ে গেছে। তারা যেভাবে জিনিসটাকে ভেবেছে, হ্যাঁ, এবার হনুমানকে যদি আপনি জ্ঞান বা জ্ঞান গুণ সাগর, তাই না? তো ওনাকে যদি নলেজ হিসেবে ভাবেন, তাহলে নলেজটা ডেফিনেটলি ওভারনাইট হিমালয় থেকে শ্রীলঙ্কা যেতেই পারে। হুম, হুম। কিন্তু ওটাকে যদি ফিজিক্যাল কোনো এন্টিটি ভাবা হয় কোনো একটা, তাহলে সেটা পারে না। তো এই যে ডিসকানেক্টটা, এটা প্রাইমারিলি আমাদের ল্যাঙ্গুয়েজের ভাষার জন্য হয়েছে। শব্দ আমরা রিটেন করেছি, হ্যাঁ, কিন্তু সেটার মূল অর্থগুলো ভুলে গেছি। আপনার যে আপ্তবাক্য আই অ্যাম বিকজ উই আর, এটার এটা সম্বন্ধে তো বোঝা গেল। এবার নেক্সট আপনি যেটা বলতে চেয়েছেন ব্রাহ্মণ। ওটা অ্যাকচুয়ালি আমার নয়, ওটা উবুন্টু ল্যাঙ্গুয়েজে এটা এটা বলে, আচ্ছা, হ্যাঁ, যে আমার অস্তিত্বই সবার অস্তিত্বের জন্য। বাহ, হুম। সেটা এটা উবুন্টু মানে আফ্রিকান ল্যাঙ্গুয়েজ। আফ্রিকান একটা বান্টু। ও এই শব্দটার নাম মানে হচ্ছে মানে উবুন্টু, আর ল্যাঙ্গুয়েজটা হচ্ছে জুলু ল্যাঙ্গুয়েজ এটা বলে। আচ্ছা, আই। বাহ। এবার ধরুন আপনি যেটা বলছেন ব্রাহ্মণ থেকে ব্রেন, এটা নিয়ে মানে এটার মানেটা কি? হ্যাঁ, বুঝিয়ে তো বলুন। এইটার মানেটা হচ্ছে বেসিক্যালি এই এই রুটগুলো যখন আমরা সংস্কৃতের জানতে পারলাম, তখন আমি যখন আবার ফিরে গেলাম আমাদের বেদ পুরাণ উপনিষদে, তখন দেখলাম যে এটা মানে চূড়ান্তভাবে সাইন্টিফিক। এবং এই শব্দগুলোকে যখন ডিকোড করা করলাম, এবং এগুলো প্রতিটা একটা নতুন সাইন্টিফিক দিশা দিচ্ছে। এবং সেই দিশাটা হচ্ছে আপনার আর মডার্ন কোয়ান্টাম ফিজিক্স এবং তার পরবর্তীকালে অবধি মানে স্ট্রিং থিওরি আসার পরে আমার ধারণা আমাদের চিন্তাভাবনাগুলোকে আরও বেশি অ্যাপ্রোপ্রিয়েটলি অ্যাসাইন করা যাচ্ছে। হুম। যতদিন নিউটনিয়ান ফিজিক্স ছিল, ততদিন আমাদের সাথে মিল ছিল না, তার একটাই কারণ, কারণ আমাদের চিন্তাভাবনাটা অনেকটা অ্যাডভান্স ছিল। হ্যাঁ, আমাদের টাইমের কনসেপ্ট, হ্যাঁ, কোনোদিনই অ্যারো অফ টাইম ছিল না ফ্রম লেফট টু রাইট। আমাদের সবসময় সাইক্লিক কনসেপ্ট অফ টাইম। এখন নিউটনিয়ান ফিজিক্সে সেটা নয়। তো সেই জন্য অনেক কিছু চেঞ্জ হয়ে যায়। কিন্তু আজকে যখন স্ট্রিং থিওরি বা কোয়ান্টাম ফিজিক্স এরা সাইক্লিক ইউনিভার্সের কথা বলছে, তখন এগুলোর রেলিভেন্স বা এগুলোর কানেকশনটা খুব ক্লিয়ারলি এস্টাবলিশ করা যাচ্ছে। আর ব্রেন ব্রেন হচ্ছে গিয়ে মানে যেটা আমাদের ইউনিভার্সাল, স্ট্রিং থিওরি। হ্যাঁ, ইউনিভার্সাল স্ট্রিং থিওরিতে মেমব্রেন বলে, হ্যাঁ, আচ্ছা, সেটা। আর ব্রহ্মাণ্ড হচ্ছে গিয়ে আমাদের 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 আলটিমেট স্টেট অফ, অর দ্য অ্যাবসলিউট স্টেট অফ বিং। এখানে মানে একটা জিনিস যেটা আমার বলার আছে, যে এই ইউনিভার্সের ক্রিয়েশনের প্রসেসটা একটা প্রি ডিটারমাইন্ড মেকানিজমে চলছে, আর এটাকে খুব সিম্পলি আমাদের ভাষায় সচ্চিত আনন্দতে বোঝানো হয়েছে। এই সচ্চিত আনন্দটাকে যখন আমরা সারাক্ষণ হরাইজেন্টালি জিনিসটাকে বুঝেছি, হ্যাঁ, কিন্তু এটার মধ্যে যে কোনো রিলেশন আছে, সেটা আমার খুব কিছুদিন আগেই আম, আমার মনে হয়েছে, আই ক্যান বি রং, যে এটা হরাইজেন্টাল নয়, এটা ভার্টিক্যাল রিলেশন, যেখানে আনন্দ ইজ নট ব্লিস, বাট আনন্দ ইজ ব্লিস ইন দ্যাট সেন্স কি, আনন্দ হচ্ছে, নন্দ মানে হচ্ছে ভাইব্রেশন, আর আনন্দ হচ্ছে যেটা ওই ভাইব্রেশনের সাবস্ট্র্যাটামটা বা যেটা ওটার কি বলবো ওটা বাংলায়, ওটা হচ্ছে গিয়ে যেটা হোল্ড করে থাকে, যেমন গিটারের মধ্যে যে উডেন পার্টটা আছে, হ্যাঁ, সেটা হচ্ছে গিয়ে সেই গিটারের সেটা ভাইব্রেট করে, আমি জাস্ট একটা লিটল এক্সাম্পল হিসেবে দিচ্ছি, যে ওটা ওটা হচ্ছে ওটার জন্য বাকি ভাইব্রেশনগুলো, আনুষঙ্গিক। না, ওটার জন্যই ভাইব্রেশনটা হচ্ছে, ওটার সাথেই স্ট্রিংগুলো অ্যাটাচড। হুম, ও আজকে যদি গিটারের ওই উডেন বেসটা না থাকে, তাহলে অনুনাদটা তৈরি তাহলে হয়। তো আওয়াজটা আসবেই না। তো সেটা হচ্ছে সাবস্ট্র্যাটাম অফ দ্যাট গিটার, হ্যাঁ, ওইটা ঠিক সেরকমই আমাদের ইউনিভার্সের সাবস্ট্র্যাটাম, এবং হচ্ছে গিয়ে এই আনন্দ লেয়ারটা, আচ্ছা, হ্যাঁ, যেটা ধারণ করে আছে। যেটা ধারণ করে আছে। এবং এইটা আপনার আনন্দ লেয়ারটা, এই এটার জন্য বাকি ভাইব্রেশনটা সম্ভব। এবং সেটাতে ফার্স্ট লেভেলে ও ক্রিয়েট করে হচ্ছে সূক্ষ্ম কনসিয়াসনেস, হ্যাঁ, কনসিয়াসনেস ক্রিয়েট করে।
চেতনা ক্রিয়েট করে, এবং সেই চেতনা থেকে জন্ম হয় আপনার ইউনিভার্সাল কনসিয়াসনেস, তারপরে ইউনিভার্সাল কনসিয়াসনেস থেকে ইন্ডিভিজুয়াল কনসিয়াসনেস, তার থেকে ইন্টেলিজেন্স, আর তার থেকে অহংকার। অহংকার হচ্ছে গিয়ে দ্য কোয়ান্টিফাইড ফাইনাইটাইজেশন অফ দ্যাট, মানে একটা যদি খুব ছড়ানো জিনিস থাকে সেটা তো ক্রিয়েশন হয় না, এই অহংকারে আমরা ওটাকে ফাইনাইটাইজ করে ফেলি। এই ফাইনাইটাইজেশন অহংকারটা থেকে তৈরি হয় ত্রিগুণ বা সত্যতম রজ, এবং সেখান থেকে শুরু হয় আমাদের যেটা এই ত্রিগুণ থেকে শুরু আসে পরমাণু, পরমাণু পরমাণু পরে আসে অণু, আর তারপরে দিব্যাণু মানে মলিকিউল, হ্যাঁ, অণু মানে অ্যাটম, আর তারপরে ভূতা বা পঞ্চভূত, এখানে আকাশ, বায়ু, অগ্নি এন্ড অল দ্যাট। এবং এটার টোটাল প্যারালালটা হচ্ছে গিয়ে ত্রিগুণ বা গুণের শব্দটার মানে এটাই হচ্ছে গিয়ে স্ট্রিং। এমনি তো গুণকে আমরা জানি অ্যাজ অ্যান অ্যাট্রিবিউট, হ্যাঁ, কিন্তু গুণের অ্যাকচুয়ালি আরেকটা মানেও আছে যেটার নাম, যেটাকে বলে স্ট্রিং। এই স্ট্রিংটা আমরা, যেখানে স্ট্রিং থিওরি যদিও একটা এর কথা বলে, স্ট্রিংটা হচ্ছে একটা রাবার ব্যান্ডের মতন, একটা রাবার ব্যান্ডের মতন, যেটা ওয়ান ডাইমেনশন স্পেসে ভাইব্রেট করে। এবার যেরকম গিটারের স্ট্রিং ভাইব্রেট করে, ঠিক সেরকম ওই রাবার ব্যান্ডগুলো ভাইব্রেট করে, আর যেরকমভাবে ভাইব্রেট করে সেই অনুযায়ী পার্টিকেল ক্রিয়েট হয়, ফান্ডামেন্টাল পার্টিকেলগুলো ক্রিয়েট হয়, যেমন কোয়ার্ক, লেপটনস বা হিগস বোসন, এগুলো ক্রিয়েট হয়। এবার এগুলোর বিভিন্ন কম্বিনেশনে তৈরি হয় আপনার অ্যাটম, আর অ্যাটম থেকে তৈরি হচ্ছে মলিকিউল, তার কম্বিনেশন, এবং তারপরে পঞ্চভূত। আপনি যখন বলছেন স্ট্রিং মানে গুণের অর্থই হলো স্ট্রিং, মানে আপনি তন্তু বলছেন, তাই? হ্যাঁ, তন্তু, বাংলা হ্যাঁ, হ্যাঁ। তন্তু। তাহলে শব্দের কথাই যখন আসছে, মানে ঘুরে ফিরে বারবার সৃষ্টির কথা হচ্ছে, শব্দের কথা হচ্ছে, তা শব্দের এই সৃষ্টিতে কি মাহাত্ম্য? যেমন আমরা বলে থাকি শব্দ কল্পদ্রুম, মহানাদ। হ্যাঁ, শব্দটাই হচ্ছে গিয়ে ইউনিভার্সটা হচ্ছে ইজ আ মুভমেন্ট। হ্যাঁ, মানে ইউনিভার্স মুভমেন্টটাই হচ্ছে ফ্রম সাইলেন্স টু সাউন্ড অ্যান্ড ব্যাক টু সাইলেন্স, সাইলেন্স থেকে ক্রিয়েশন, হ্যাঁ সাইক্লিক, এবং আবার সাইলেন্সে ফিরে যাওয়া। তো শব্দই সেই নাদ ব্রহ্ম বা ওম, হ্যাঁ, সেখান থেকেই ইউনিভার্সের ফার্স্ট সাউন্ড, এবং তারপর থেকে ক্রমশ বেসিক্যালি মোর গ্রসার ফর্মে পাচ্ছি আমরা, এবং যত গ্রস হয়ে যাচ্ছে তত ইনার্শিয়া বেড়ে যাচ্ছে, স্থূল রাইট, সূক্ষ্ম শরীর থেকে স্থূল শরীর, সেই এতে যাচ্ছে। আর এখানে কনসিয়াসনেস থেকে আপনার এই আবার ফিরে যায় এটা কনসিয়াস স্টেটে গিয়ে রিঅবজার্ভ। স্যার, বেদে বর্ণিত যে আমাদের বৈদিক কসমোলজি, যাতে আমাদের ত্রিদেব আছেন, দেবী আছেন, এইটার কানেকশন কি কিছু আপনার মতে? হ্যাঁ, নিশ্চয়ই। এইগুলোর পিছনে যে মূল চিন্তা ভাবনাটা, সেটা হচ্ছে আপনার যে আমরা যে পৌরাণিক গল্প হিসেবে আমাদেরকে বলা হয়েছে যে বিষ্ণুর নাভিপদ্ম থেকে ব্রহ্মার সৃষ্টি, ব্রহ্মা সৃষ্টির দায়িত্ব পেয়েও তার চারজন মানসপুত্র ছিল, তাদেরকে দিয়ে সৃষ্টি চালাতে চেয়েছিল, কিন্তু তারা সেই সৃষ্টি শুরু করতে পারেনি, এবং তারপরে তার ক্রোধ থেকে তার চোখ থেকে রুদ্রের জন্ম হয়, এবং রুদ্র শিবের থেকেই তারপরে আস্তে আস্তে অর্ধনারীশ্বর রূপে সে থাকে, তারপর থেকে বাকি সৃষ্টি তৈরি হয়। ঠিক সেরমভাবেই আমরা পাই বিষ্ণু হচ্ছে গিয়ে, যদি আমরা দেখি ওদের নামের সূত্র ধরেই, যে বিষ্ণু হচ্ছে গ্র্যাভিটির সাথে ইকুয়েট করা যায়, মাধ্যাকর্ষণ শক্তির সাথে সেটাকে ইকুয়েট করা যায়, কারণ বিষ্ণু সহস্র নামেও বহু উদাহরণ আছে যেখানে ইনফ্যাক্ট সংকর্ষণ শব্দটার মানেও আকর্ষণ, কৃষ্ণ মানেও কর্ষণ, মানে এখানেও সংস্কৃত শব্দের মাহাত্ম্য, হ্যাঁ, মাহাত্ম্যতে এটা ক্যাপচার করা আছে। এবং সেখানে সায়েন্স আজকে যেটা বলছে যে আপনার বিষ্ণুই হচ্ছে প্রথম সৃষ্টি, হ্যাঁ, তারপরে থেকে ব্রহ্মার বিষ্ণু মানে গ্র্যাভিটি হচ্ছে প্রথম, মাধ্যাকর্ষণ শক্তি হচ্ছে প্রথম সৃষ্টি, এবং তারপর থেকে আপনার নিউক্লিয়ার ফোর্স আর ম্যাগনেটিক ফোর্স, তড়িৎচুম্বকীয় শক্তি, রাইট।
তো এই স্মৃতি চলছে। হ্যাঁ, একই বর্ণনা বিজ্ঞানও বলছে এবং সায়েন্সও বলছে। এবং আহ, এই ব্রহ্মার থেকেই পরবর্তীকালে ইলেকট্রোনিউক্লিয়ার ফোর্স ব্রহ্মা আর শিবের মিশ্রণে তৈরি হচ্ছে রুদ্র রুদ্র ফর্মটাতে। মানে মডার্ন ফিজিক্স যতটা এখনো পর্যন্ত ডিসকভার করতে পেরেছে যদি বলি, হুম। তাহলে প্রথমে মাধ্যাকর্ষণ শক্তি তৈরি হয়েছে, হ্যাঁ। সেটা আপনি প্যারালাল আনছেন বিষ্ণু ভগবানের সঙ্গে। হুম। তারপরে হচ্ছে আপনার স্ট্রং নিউক্লিয়ার হ্যাঁ। ফোর্স, আর তারপরে এসেছে তড়িৎচুম্বকীয় শক্তি হুম। এবং উইক নিউক্লিয়ার ফোর্স, হ্যাঁ। যেটাকে আপনি কম্পেয়ার করেছেন মহাদেব এবং সরস্বতী। Right. মহাদেব শিব, হ্যাঁ, সরস্বতী। হ্যাঁ, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স হচ্ছে শিব এবং আপনার উইক নিউক্লিয়ার ফোর্স Nuclear হচ্ছে force। সরস্বতী, যে ব্রহ্মার কনসোর্ট বা স্ত্রী হিসেবে ভাবা হয় বা মেয়ে হিসেবেও কল্পনা করা হয়। সো বেসিক্যালি একটা ওয়ান ইউনিট অফ নিউক্লিয়ার ফোর্স, উইক অ্যান্ড স্ট্রং। বিষ্ণুর নামের যেমন একটা বললেন সংস্কৃত শব্দ ভাণ্ডারে, হুম। যেভাবে ওটাকে সেমেন্টিক্সের হুম। ভিত্তিতে ওটাকে যেমন সংস্কৃতটা আপনি যেভাবে বিশ্লেষণ করলেন যে সংস্কৃত একটা ভোকাবুলারি না, ভার্ব বেসড। ভার্ব বেসড, সরি, সংস্কৃত যেমন একটা ভার্ব বেসড ল্যাঙ্গুয়েজ, সরস্বতী নামেরও কি কোনো উৎস আছে এরকম? হ্যাঁ, ওই সরস্বতীরও ওই বেসিক্যালি ওই ওটাও আপনার ফ্লো বোঝায়। আচ্ছা, হ্যাঁ, সরস্বতী নামটার মিনিংটা হচ্ছে ফ্লো, ফ্লো অফ এনার্জি হতে পারে, ফ্লো অফ ওয়াটার সেই হতে জন্য পারে। উইক নিউক্লিয়ার ফোর্সের সঙ্গে হ্যাঁ, কল্পনা করা যায়। হ্যাঁ, হ্যাঁ, ওরম ভাবে ভাবা যেতে পারে। এগুলো দেখুন, এটা তো এক্স্যাক্টলি আমি ক্লেম করছি না যে এটাই এটা, হুম। ওকে, বাট এখানে এনাফ এভিডেন্স আছে যেটাতে এই ধরনের অ্যাজাম্পশনস করা যেতে পারে, আই উড সে। মানে দর্শক বন্ধুরা অবশ্যই বুঝতে পারছেন এটা হুম। একটা রেশনাল এটা থট একটা প্রসেসে রেশনাল আসছে। থট প্রসেস, এবং কি না, যে এটার একটা সমস্যাও আছে যে আজকে যেটা বিজ্ঞান আবিষ্কার করতে পারিনি সেটার প্যারালালটা আমি এখানে টানতে পারছি না, হুম। কারণ আমি বুঝতে পারছি না যে এইটা আমাদের শাস্ত্রে কেন ভাবে ওটা লেখা আছে, এবং এটার পিছনে আরো অনেক গবেষণা দরকার। এবং মডার্ন ফিজিক্স মডার্ন ফিজিক্সও সেটা থেকে অনেক ডিরেকশন উপলব্ধি পাবে, করতে পারছে। অনেক কিছু পাবে। সুইজারল্যান্ডের সার্নে হ্যাঁ, আমাদের নটরাজ মূর্তি হ্যাঁ, স্থাপিত হয়েছে হ্যাঁ। ওই ধারণা থেকেই। হ্যাঁ, একদমই তাই, একদমই তাই। তো এবার আমরা মানে এই ইউনিফাইড এই তিনটে, এই জন্যই আমরা কি হয় মানুষের আমাদেরও চিন্তাভাবনার মানে সিভিলাইজেশনাল চিন্তাভাবনার অনেক বিবর্তন ঘটে। যখন আমাদের ঋগ্বেদের যেমন প্রধান দেবতা হচ্ছে ইন্দ্র, বায়ু আর অগ্নি, ঠিক আছে, প্রধান দেবতা। কিন্তু সেটা পরবর্তীকালে তার থেকে কয়েক হাজার বছর পরে সেটা চেঞ্জ হয়ে গেল ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। এবং তার কারণটা হচ্ছে গিয়ে ততদিনে চিন্তাভাবনাটাকে অনেকটা নতুনভাবে, মানে ধরুন ওইগুলো যদি নিউটনিয়ান ফিজিক্সের এলিমেন্ট হয়ে থাকে, আজকে কোয়ান্টাম ফিজিক্সে সেটা আপডেট হচ্ছে এবং তাদের প্রপার্টিজ দিয়ে সেখানে তাদের নতুন নাম পাচ্ছে, নতুন ফর্ম পাচ্ছে। এরমভাবে বিবর্তনটা হচ্ছে, এবং সায়েন্টিফিক অ্যাপ্রোচ প্রথম থেকেও ছিল। আমি ঋগ্বেদের ওপর একটা সাধারণ কাজ করার চেষ্টা করছি, যেটাতে আমি দেখাতে চাই যে কিছু আমি একটা এক্সপেরিমেন্টও করেছিলাম, যে প্রথম মণ্ডলের প্রায় 50টা দেবতার নামকে যদি আমি লেট অগ্নি বি দিস অ্যান্ড বায়ু বি দিস বলে একটা রিপ্লেস অল করি টেক্সটে, তাহলে তার মিনিংটা টোটালি কনসিয়াসনেসের ন্যারেটিভ হয়ে যাচ্ছে। তখন আর ওটা শুনতে লাগছে না যে ঠাকুর আমাকে জল দাও, আমাকে সোমরস দাও, তখন আর ওরকম শুনতে লাগছে না, কারণ আমরা ওই ল্যাঙ্গুয়েজ কিটাকে, ওই শব্দগুলোর মানেটা আমরা এই হয়ে গেছে। সঠিক মানেটা যদি আমরা বুঝতে পারি, সঠিক বলে তো আমি দাবি করব না, কিন্তু মানে একটা ইন্টারপ্রিটেশনে একটা যদি আমি কমপ্লিট স্টোরি লাইনটা করতে পারি এন্ড টু এন্ড, মানে সব কটাকে যদি সে পাজলগুলো যদি ফিট হয়, তাহলে আমি বলতে পারি যে এই চিন্তাটা হয়ে থাকবে। না হলে কারণ 5000 বছর আগের চিন্তাকে তো প্রেডিক্ট করা সম্ভব না। কিন্তু একটু তো রিটেন করেছি আমরা। হ্যাঁ, অন্তত হ্যাঁ, consciousness। ইনফ্যাক্ট বাংলা হচ্ছে গিয়ে মানে ল্যাঙ্গুয়েজেতে আমি যতটা জানি যে এটা 8th জেনারেশন, বাংলা এবং মারাঠি এই দুটো ল্যাঙ্গুয়েজ খুব ক্লোজ,
8th generation from Sanskrit, whereas old English to new English is 16th generation. মানে ওর চেঞ্জটা অনেক বেশি হয়ে গেছে এবং ওখানে বিদেশি শব্দ ঢুকে আমাদের এখানে সেইটা, আমাদেরও প্রচুর বিদেশি শব্দ আছে, কিন্তু তাও আমরা ওই এসেনশিয়াল ক্যারেক্টারটা, শব্দ গঠনের ক্যারেক্টারটা রিটেন তো করি। ফ্র্যাঙ্কিশ ইনভেশন, নর্ডিক ইনভেশন, হুম, নরম্যান ইনভেশন, হ্যাঁ। ওই হয়ে হয়ে ঠিক। এবার যখন সৃষ্টির কথাই হচ্ছে এবং আমাদের, আমরা বাঙালি, আমাদের সবথেকে প্রিয় উৎসব দুর্গোৎসব। হুম, দুর্গোৎসব আর আপনার তথ্য ভাণ্ডারে যেটা ডাইমেনশন নিয়ে হ্যাঁ যে ধারণাটা আছে সেটা যদি একটু বিশ্লেষণ করেন। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি আমার যেটুকু মনে হয় এই ব্যাপারে, যে যে আমাদের যে কনসেপ্ট, মানে ঠাকুরের এক একটা ঠাকুর, কেউ দশভুজা, কেউ চতুর্ভুজা, তো এই ভুজের শব্দটার মধ্যে লুকিয়ে আছে, মানে নর্মালি আমরা বুঝি হচ্ছে হাত, হ্যাঁ, কিন্তু ভুজা বা ভুজ, এই এই শব্দের মধ্যে হচ্ছে এমন একটা কোনো ইনস্ট্রুমেন্ট যেটা দিয়ে কিছু পূরণ করা যায়। যেমন হাত দিয়ে ভাত তুলে আমি মুখে দিলাম, হ্যাঁ। তার মানে আমার হাতটা একটা কোনো কিছু অ্যাক্টিভিটি পূরণ করার জন্য একটা ইনস্ট্রুমেন্ট। হ্যাঁ, সেরকম এই ভুজার ব্যাপারটাও, যে এটা ডাইমেনশন বোঝায়। এটা যে ঠাকুরকে বা যে দেবতা দেব দেবীকে যতগুলো হাত দেওয়া হয়েছে, হ্যাঁ, আইকনোগ্রাফিতে, ততগুলো হাত অনুযায়ী সে সেই ডাইমেনশন অফ স্পেস টাইমে এক্সিস্ট করে। মানে আমাদের পূর্বপুরুষ মুনি ঋষিরা হুম এই একটা অঙ্গ আমাদের দেহের হুম এমনি ভুজ নাম দিয়ে দেয়নি, হুম, না তার পিছনে একটা রিজন আছে, না, একটা একদমই তাই। এথিক, একটা মানে হ্যাঁ, স্পষ্ট। স্পষ্ট। কিন্তু reason এখন আছে। কি হয়েছে যে আমরা ডাইমেনশনটা ভুলে গেছি, হাতটা ধরেছি। হ্যাঁ, কিন্তু ওই একই কনসেপ্ট আমার ডাইমেনশন বোঝাতেও লাগবে। আমার লেন্থ, ব্রেথ, হাইট, এই তিনটে বোঝাতেও আমার ওই হাত দিয়ে আমরা বোঝাই, বা ত্রিভুজ, ত্রিভুজের চতুর্ভুজ। ক্ষেত্রেও আমরা তাই বোঝাই। তো সেম জিনিস, যখন দুর্গাকে বলি আমরা দশভুজা, তখন আমাদের অ্যাজাম্পশন হচ্ছে যে দুর্গা 10 ডাইমেনশন স্পেসে এক্সিস্ট করে। যখন দুর্গা পুজো করি, দুর্গা যখন সন্ধি পুজোর পরে, মানে যখন সে চণ্ডী রূপে পূজিত হয়, তখন সে চতুর্ভুজা। তো তখন এই 10 ডাইমেনশন স্পেস থেকে আমরা তো 10 ডাইমেনশন স্পেসের মধ্যে কার্লড আপ অবস্থায় এক্সিস্ট এই করি। ডাইমেনশন 10 কেন? 10টার মধ্যে কি আচ্ছা, একটা 10টার মধ্যে একটা ব্যাপার, হ্যাঁ, 10 ডাইমেনশন, এই যে স্ট্রিং থিওরির কথা বলছিলাম বা মেমব্রেনের কথা বলছিলাম, এই অঙ্কগুলো ফিজিক্সের আজকে খুবই কমপ্লিকেটেড, এবং এই ইকুয়েশনগুলো মেলে গিয়ে যখন 10 ডাইমেনশন স্পেসে গিয়ে, এটা নর্মাল, আমাদের নর্মাল যেরকমভাবে অঙ্ক ডাইমেনশনে, 3 ডাইমেনশনাল স্পেস অ্যান্ড 1 ডাইমেনশন অফ টাইমে ওটা ওই হিসেবটা হয় না। এটার অঙ্কটা গিয়ে মেলে 10 ডাইমেনশন স্পেসে, এবং তখন অ্যাজাম্পশন ছিল যে 4টে ডাইমেনশন আমরা দেখতে পাচ্ছি, আর 6টা কার্লড আপ ডাইমেনশন, যেটাকে ক্যালিব্রু ইউ স্পেস বলে। তো সেখানে আপনার এই ভুজার ব্যাপারটা হচ্ছে গিয়ে খুবই গুরুত্বপূর্ণভাবে সব এতেই বলা আছে, যে খুব স্পেসিফিক, যে আমি কোন দেবীকে কত ভুজায় দেখাবো, সেটা সেটা কমপ্লিটলি বলা আছে। মানে ওয়েস্টার্ন সেন্সে হুম আব্রাহামিক রিলিজিয়ানে হুম লোকেরা যতই আমাদের সনাতন ধর্ম নিয়ে হাসি মজাক করুক, হাসি ঠাট্টা হুম করুক, হুম, এই কনসেপ্টগুলো যদি আমরা জেনে থাকি তাহলে তাদের সঠিক উত্তরটা দিতে পারবো। একদমই তাই। মানে আপনি ভাবুন, যদি আমি এইটাকে আজকে যারা আমাদের ওপর আহ, আমাদের ক্রিটিসাইজ করেছে, যে এরকম কি অদ্ভুত তোমাদের 10টা হাত, আমাদের দে ডোন্ট সিম লাইক আ গড, দে সিম মোর লাইক আ সামথিং মোর ফ্যান্সি। তো সেগুলোকে আমরা জবাব দিতে পারবো, সি দিস ইজ, আমরা আমরা মানে ঈশ্বর, মানে প্রকৃতির বিভিন্ন ফোর্সকেই আমরা ঈশ্বর হিসেবে বুঝেছি এবং তাদেরই পুজো করেছি। না হলে আহ, যেটা শব্দটার মানে, যেটা মানে হচ্ছে নলেজ, সেটাকে ধর্মীয় বই হিসেবে বলার তো কথা না। এটা তো ইউরোপিয়ানদের একটা অদ্ভুত মানে নির্বুদ্ধিতা বলবো, যে আমার হাতে যদি কেউ একটা ফিজিক্সের বই দেয়, আর আমি যদি সেটা ঠাকুরের সিংহাসনে রেখে বলি যে না না এটা ঠাকুরের বই, হ্যাঁ, তাহলে সেটা যেরকম অদ্ভুত শুনতে লাগবে, ঠিক সেরকমই তারা করেছে। এটা একটা প্রোডাক্ট অফ নেগলিজেন্স অ্যান্ড নেগলিজেন্স না, তারা কি করেছে, তারা নলেজটা। অ্যাব্রাহামিক বুদ্ধি দিয়ে জিনিসটা ইন্টারপ্রেট করেছে। তো
সেইটাতে আমাদের এই ব্যাপ্তিটাকে তারা ধরতে পারে না। হলে আমাদের যত ধর্ম বলে ওরা করেছে, বুদ্ধিজম, জৈনিজম, শিখিজম, এগুলো তো একটাও ধর্ম নয়। ধর্ম তো একটাই, সনাতন পথ। ধর্ম। হ্যাঁ। এগুলো তো সব পথ। তো এই পথগুলো বা পান্থগুলো, এগুলোকে তো মানে এটা হচ্ছে কি, একটা শুনেছিলাম যে একটা সেন্সাসে ওরা জাস্ট লোককে জিজ্ঞেস করেছে যে তুমি কি ফলো করো, কেউ বলেছে বুদ্ধিস্ট, কেউ বলেছে জৈন, কেউ বলেছে এই। তো তারা ওটাকে রিলিজিয়ান কলমে লিখে নিয়েছে, আর রিলিজিয়ান কলমে লিখে তারা সেই নাম্বার পাবলিশ করছে। এবং তবে থেকে এইসব রিলিজিয়ানের হচ্ছে তাদের প্রতিটাই। আজকেও যেমন বৈষ্ণবদের একটা বড় গোষ্ঠী আছে, তাহলে কি বৈষ্ণবরা আলাদা ধর্ম? তো এত নয়। তো এটাই। আর কামিং ব্যাক টু এটা, যে আরেকটা ইম্পর্টেন্ট, যে এই যখন আমরা কালীর পুজো করি, হ্যাঁ, কালী চতুর্ভুজা, আর সেই শিবের ওপর, শিব হচ্ছে মহাকাল, হুইচ ইজ দ্য টাইম ডাইমেনশন, আর কালী হচ্ছে চতুর্ভুজা, ইন 4 ডাইমেনশনাল স্পেস। সবসময় আমরা 4 ডাইমেনশন কেন, 4 ডাইমেনশনে থাকলে 3 ডাইমেনশনটা দেখা যায়। মানে আমি এই টেবিলটাকে আজকে দেখতে পাচ্ছি, আমি নিজে যেহেতু 3 ডাইমেনশন, হ্যাঁ, আমি তবেই না এই টেবিলটাকে 2 ডাইমেনশনে ওপর থেকে পুরোটা দেখতে পাচ্ছি। আমাদের ভগবানদেরও কনসেপ্ট তাই। তারা যেহেতু আমাদেরকে পুরোটা দেখছে, তাকে দেখতে গেলে একটা ডাইমেনশন হাইতে থাকতে হবে, তবে গিয়ে সে দেখতে পাবে। মানে কেউ যদি একটা 4 ডাইমেনশনাল কেউ হয়, সে একটা আলমারিতে না ঢুকেও আলমারির ভেতরটা দেখতে পাবে, কারণ সে 4 ডাইমেনশনের অ্যাক্সেস আছে তার। যেটা আমি যেহেতু 3 ডাইমেনশন, আমি সেই আলমারিটাকে যতক্ষণ সেটা আমি দেখতে পাবো না। তো সিমিলারলি ভগবানদের 1 ডাইমেনশন হায়ারে থাকে। হায়ার ডাইমেনশন বিং। হ্যাঁ, ওয়ান ডাইমেনশন হায়ার ডাইমেনশনাল বিং হিসেবে থাকে। এবং আমরা তো উপলব্ধিও করতে পারবো না হায়ার ডাইমেনশন। আমরা পারবো না, আমরা কোনোদিন উপলব্ধি করতে তাই তিনি দেবী রূপে, দশভুজা রূপে এলেন, হুম, এবং যতক্ষণ হুম, দা ইভিল মানে শক্তি, ইভিল শক্তিকে হারাচ্ছেন, ততক্ষণ তিনি দশভুজা। হ্যাঁ, তারপরে তিনি চতুর্ভুজা হলেন, চতুর্ভুজা হয়ে আমাদের আমরা কল্যাণী তাকে রূপে উদ্ধার করতে পারলাম। পেলাম। ইনফ্যাক্ট এই অস্ত্রগুলোর ব্যাপারেও তাই, মানে যে হাতে কোন অস্ত্র নিয়েছে, এবং সবকটাই সামহাউ অর দ্য আদার আমরা ইকুয়েট করতে পারি, যে যেটা দিয়ে সে, দেবীর একটাই চেষ্টা এই সৃষ্টিকে বাঁচানো, এই ঐশ্বরিক শক্তি বা থেকে এই ইউনিভার্সটাকে বাঁচিয়ে রাখা। তো সে সেই জন্য মহিষাসুরকে বধ করছে ত্রিশূল দিয়ে। ত্রিশূলের মধ্যে ওই থ্রিটা হচ্ছে গিয়ে ত্রিগুণ শক্তি বা স্ট্রিং, হ্যাঁ, স্ট্রিংস ইউজ করে, মানে স্ট্রিং বলতে আমি এই স্ট্রিং থিওরি স্ট্রিং বলছি আর কি। হ্যাঁ, তো স্ট্রিং, সেই ত্রিশূল দিয়ে তাকে বধ করা হচ্ছে, অন্য আর কোনো অস্ত্র ব্যবহার হচ্ছে না। আর টাইমের ক্ষেত্রে আরেকটা জিনিস আমার যেটা বলতে চাইছিলাম, যে আমাদের শুধু টাইমের কনসেপ্টটা, মানে আমরা এখন কোয়ান্টাম ফিজিক্স যেটাকে রেট্রো কজালিটি বলে, যে আমাদের একটা ভবিষ্যতের কোনো ঘটনা আমাদের আজকে ইম্প্যাক্ট করছে, ঠিক সেরকম আমাদের গীতাতেও বলেছে যে আমি তাকে পূর্বেই নিহত করিয়ে রেখেছি। মানে যখন বিশ্বরূপ দর্শন করছেন, হ্যাঁ, শ্রীকৃষ্ণর দেখাচ্ছেন অর্জুনকে, তখন সে অলরেডি বলছে যে তুমি দেখো, যে এদেরকে আমি অলরেডি নিহত করেছি, তোমার আত্মীয় পরিজন, তুমি শুধু নিমিত্ত মাত্র। ঠিক এটা হচ্ছে কি একদম কমপ্লিটলি রেট্রো কজালিটির একটা উদাহরণ, যেটাতে এটা বলছে যে যে আমার তোমাকে, তুমি জাস্ট দ্য এফেক্ট হচ্ছে গিয়ে আগে, আর কজটা পরে। তো শুধু অতীতের কাজই বর্তমানের গতিবিধিকে, হ্যাঁ, ফিউচারেরটা ফিউচারের কাজও হ্যাঁ, বর্তমানের গতিবিধিকে প্রভাব ফেলে। ইনফ্যাক্ট আমরা যখন এই দুর্গাপুজোর কথাটা উঠলো, আরেকটা জিনিস, যেমন আমাদের ওই যেমন ঘট স্থাপন করি বা পুজোতে যে কোনো কলসের স্থাপনা হয়, তো সেইটার যা স্ট্রাকচার, সেটা এখনকার বিজ্ঞানের যে ইউনিভার্সের স্ট্রাকচারের এটা দিয়েছে, হিরণ্যগর্ভ বলছি আমরা এখানে আমাদের শাস্ত্রে, কিন্তু এখন এরা যেটা বার করছে সেটাকেও ঠিক অনেকটাই ওই কলসের শেপে আসছে। হিরণ্যগর্ভ থেকেই এখানে যে মন্ত্রটা
তো বেসিক্যালি আমাদের যে শেপের কথাটাও আসছে, এই কলসের ফর্মটা ইউনিভার্সের ফর্ম হিসেবে, যেখানে নিচে সোর্সটা হচ্ছে গিয়ে একটা ইনফাইনাইট এনার্জি সোর্স, সেখান থেকে এক একটা এই কলসের মতন ইউনিভার্স উঠছে, হ্যাঁ, সেটাকেই আমরা পুজো করছি। স্লাইডে সেটাই স্পষ্টভাবে আপনি দেখিয়েছেন। হ্যাঁ, আর ইনফ্যাক্ট এই দুর্গা পুজোর ক্ষেত্রে একটা অদ্ভুত জিনিস আছে, আমার মনে হয় দর্শকদের এটা ভালো লাগবে, যে আমরা এই দুর্গা পুজোতে আমরা সৃষ্টিরই পুজো করি। সনাতন একচালা স্ট্রাকচারে। চলন্তন একচালা স্ট্রাকচার। আমরা সৃষ্টির পুজো করি। একদিকে আমার আছে শঙ্খ চক্র গদা পদ্ম হাতে গণেশ, যে হচ্ছে বিষ্ণুর সেম অস্ত্র ধরে, আর পাশে তার বিষ্ণুর স্ত্রী বা যে লক্ষ্মী, তারপরে এই দিকে হচ্ছে আপনার সরস্বতী, এবং তার পাশে ব্রহ্মা, মানে কার্তিক হচ্ছে ব্রহ্মারই আরেকটা রূপ, প্রজাপতি ব্রহ্মার একটা রূপ, এবং ওই কার্তিকের মধ্যেই শিবের একটা, কারণ কার্তিক হচ্ছে শিবের ঔরস থেকেই তার জন্ম। তো কার্তিকের মধ্যেই তো ওখানে একটা ইউনিফাইড ইলেকট্রোম্যাগনেটিক অ্যান্ড স্ট্রং নিউক্লিয়ার ফোর্স আছে। আর মধ্যিখানে দেবী দুর্গা, দশভুজা, 10 ডাইমেনশন স্পেসে। এইটার ইউনিটি বা ইউনিফিকেশন, যেটা সায়েন্স খুঁজছে, গ্র্যান্ড ইউনিফিকেশন, সেই গ্র্যান্ড ইউনিফিকেশন হয়তো আমাদের কোনো না কোনো মন্ত্র, কোনো না কোনো শ্লোকে অলরেডি করা আছে। হ্যাঁ, আজকে এসে আমরা ওইটার মানে ভুলে গিয়ে আমরা পুজোটা করছি, কিন্তু আমিও যখন দুর্গা পুজো করি, হ্যাঁ, তো তখন এই মন্ত্রের মূলে ঢোকার চেষ্টা করি, এবং এটা আমরা রিয়েলাইজই করি না যে আমরা এখানে বিষ্ণু, এবং ইনফ্যাক্ট প্রতিটা মন্ত্রতেই সবই বিষ্ণুকে উদ্দেশ্য করে। দেবী দুর্গার পুজো হলেও মন্ত্রগুলো সব বিষ্ণুকে উদ্দেশ্য করে হয়। তো এইটা আমাদের একটা কি বলবো, আমাদের অজান্তেই আমরা একটা সৃষ্টির পুজো করি। হ্যাঁ, 9 দিন ধরে, এবং তার আগের একটা ফেজ আসে যে পিতৃপক্ষ। হ্যাঁ, সেই পিতৃপক্ষতে আপনার সব প্রলয় হয়। হ্যাঁ, মানে সব যাদের যা যা ছিল আগের সাইকেলে যা যা ছিল সেটার বিনাশটা হচ্ছে, এবং তারপর একটা ফেজ হচ্ছে মহালয়া, যেখানে সবটা না একটা ইকুইলিব্রিয়াম লয়তে চলে যায়। এবং তারপরে দুর্গাপুজোর প্রথম দিন থেকে, সে নবরাত্রি দেবীপক্ষের প্রথম দিন থেকে, তো তখন থেকে আপনার হয়। আর আরেকটা জিনিস আছে যে সবসময় 6কে আমরা ধরি সৃষ্টির মূল। হ্যাঁ, এবং 6 হচ্ছে ষষ্ঠী। হ্যাঁ, মানে 6 ষষ্ঠীর, এবং বাচ্চা যে জন্মায় তারও ষষ্ঠীতে পুজো হয়। ষষ্ঠী হচ্ছে বাচ্চা জন্মর সাথে সবসময় রিলেটেড। সব ষষ্ঠীগুলো একটা শুভ, হ্যাঁ, শুভ তো, হ্যাঁ, এবং জন্মের সাথে রিলেটেড। এবং এই দুর্গাপুজোটা শুরুও হয় আপনার ষষ্ঠী থেকে, কারণ তার আগের ফেজটা না ওই প্রিপারেটরি ফেজ। ষষ্ঠীতে সেইটা রূপ পায়, কোনো কিছু থেকে সৃজন। হ্যাঁ, সেইখান থেকে সৃষ্টিটা শুরু, মানে এক্সিস্টেন্সটা আসে আর কি। তার আচ্ছা, সেই জন্য আমরা নীল ষষ্ঠী করি, হারভেস্টিং ফেস্টিভ্যাল একটা। একদম জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠীর অরিজিনটা আমি ঠিক জানি না, কিন্তু তবে ষষ্ঠী পুজোই হয় জমাইদের, মানে প্রতি মাসেই হয়। হ্যাঁ, প্রতি মাসেই হয় একটা, যেমন প্রতি মাসেই শিবরাত্রি আছে, মানে সে, আর বছরে একবার মহাশিবরাত্রি, তো সেরকম প্রতিটা ওটাই সেলিব্রেটেড হয়। আর সৃষ্টির সাথে রিলেটেড সেই ষষ্ঠী থেকে ওই জন্য পুজো করি আমরা নবমী, দশমীতে 10-এ গিয়ে সেটা আলটিমেট রূপ পেয়ে যায়। বাহ, দুর্গাপুজো সম্বন্ধে এত কিছু জানলাম, মানে আমার গায়ে কাটা দিচ্ছে। এরপর স্যার, আপনি যদি সাইক্লিক মাল্টিভার্স সম্বন্ধে আপনি একটু কিছু দর্শক বন্ধুদের বলেন। সাইক্লিক মাল্টিভার্স, ওই যেটা আগে বলছিলাম যে এই হিরণ্যগর্ভ, আমাদের যে ঋগ্বেদের যে দশম মণ্ডলে যেটা আছে, সেখানেই আপনার ওই হিরণ্যগর্ভ থেকেই সব শুরুটা। ওই কনসিয়াসনেস ক্যারিয়ার হচ্ছে হিরণ্যগর্ভ, যেটা এক ইউনিভার্স থেকে আরেক ইউনিভার্সে কন্টিনিউটিতে থাকছে। এইটা আপনার, এটা খুব মানে কমপ্লিকেটেড টপিক, বাট বেসিক্যালি আমাদের ঋগ্বেদেও দশম মণ্ডলে 121.2, তো সেখানে আমাদের বলা হচ্ছে যে হিরণ্যগর্ভ হচ্ছে কনসিয়াসনেস ক্যারিয়ার,
মানে এই হিরণ্যগর্ভ থেকেই সৃষ্টির শুরু। হিরণ্যগর্ভের একটা স্টেজ আসে, সেটাকে বলে মহাস্ফোটা, যে বিগ ব্যাংয়ের সাথে তুলনা করা যায়। একটা একটা চেঞ্জ হয়। হ্যাঁ, কারণ ওই ইকুইলিব্রিয়াম স্টেটটা, যে মহালয়ের স্টেটটাকে ব্রেক করে ওই মহাস্ফোটাতে। তো সেইটার তারপর থেকে ক্রিয়েশন স্টার্ট হয়। এবং সেইটাকেই আমরা এই হিরণ্যগর্ভ বলে, আমরা যে দুর্গাপুজোর ঘরটাকে যখন মানে আমরা ওটাকে হিরণ্যগর্ভ বলেই পুজো করি। হুম। তো এবং ওখানে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আছে যে এই মন্ত্রটাতে, যে এটাকে সাইক্লিক শুধু না, রিসাইক্লিক ইউনিভার্স বলছি। একটা সাইকেলের পর আবার একটা হ্যাঁ, সাইকেল, আবার এটা একটা রিসাইকেল। যেমন আজকে যখন কেউ এই ওয়্যাক্স মিউজিয়ামে যায়, সেখানে গিয়ে বিভিন্ন মোমের মোমের শাহরুখ খান বা মোমের অমিতাভ বচ্চনকে দেখে, তাদের কি কোনো সময় মনে হয় যে এটা একটা পেট্রোলিয়াম জিনিস, এটা পেট্রোল, তো পেট্রোলিয়াম প্রোডাক্ট বলে তো কারণ মনে হয় না। ঠিক সেরকমই আজকের যে আমরা ইউনিভার্সটা দেখি, সেইটার সূত্রপাত যে কনসিয়াসনেস, সেটা আমরা কল্পনাতেও আনতে পারবো না। আজকে যদি সারা পৃথিবীটা এরকম ওয়্যাক্স মিউজিয়ামের মতন মানুষ, সচল মানুষদের নিয়ে হতো, তারা যে একটা সময় কনসিয়াসনেস অনলি হিসেবে ছিল, সেটা তো বোঝা সম্ভব না। মানে রেমিনিসেন্ট অফ দ্য প্রিভিয়াস হ্যাঁ, ক্রিয়েশন। রেমিনিসেন্স অফ দ্য প্রিভিয়াস বলছি না, আমি বলতে চাইছিলাম যে ধরুন আপনি কথা বলছি, আমরা দুটো ওয়্যাক্সের আইডল, বা উই আর ইন্টারঅ্যাক্টিং, কিন্তু কেউ কি বলবে যে এই দুটো ওয়্যাক্স আইডল কোনো একটা পেট্রোলিয়াম থেকে এসছে, ক্রুড অয়েলের আউটপুট? সেটা তো কেউ বুঝবে না। মানে আজকের ডেটে যারা সমাজ বিজ্ঞান মানে বিজ্ঞান নিয়ে কাজ করছে, ঠিক সেরমভাবেই কনসিয়াসনেস এতটাই ডিস্টেন্ট ফ্রম মাই কারেন্ট স্টেট, হ্যাঁ, যে আমি যে হিউম্যান বিং বা এনি অফ দিস ইউনিভার্সাল থিং, বা একটা পাথর, হ্যাঁ, সেইটার মধ্যেও যে কনসিয়াসনেসটা আছে, সেটা আমরা রিয়েলাইজও করতে পারি না, বুঝতেও পারি না। আমাদের ইনস্ট্রুমেন্টস নেই সাইন্টিফিক যেটাতে সেটা ধরা পড়বে। কিন্তু সিমিলার ওই রকম ওইরকম সিচুয়েশনে যখন এবং তার থেকে বড় কথা যে আজকে যেটা পেট্রোলিয়াম হয়ে বা ক্রুড অয়েল হিসেবে উঠছে মাটি থেকে, সেটাও তো কয়েক বিলিয়ন ইয়ার্স আগে গাছপালা, জীবজন্তু জীবতেই ছিল। তা আজকে আমি আর তুমি যদি কথা বলি অ্যাজ আ ওয়্যাক্স আইডল, সেটা যে একটা কোনো পুরনো গাছ বা ডাইনোসর, হ্যাঁ, সেটাকে কল্পনা করা, সেটাকে সেই কনসেপ্টটাকে ক্যাপচার করে সেটা নিয়ে মন্ত্র সৃষ্টি করা, সেই অবধি আমরা পৌঁছেছিলাম। সেই জন্য এই অমৃত যে শব্দটা, অমৃতা মানে হচ্ছে গিয়ে যেটার মধ্যে রিতমটা কন্টিনিউয়াসলি মেনটেইনড, রিসাইকেলড। ইট ইজ নট যে অমৃত মানে খেতে খুব ভালো বা খেলে মরবো না, মানে মরবো না ব্যাপারটাই ওই জন্য যে কোনো কিছুই মরছে না, কারণ সবটাই রিসাইকেলড হচ্ছে, অনন্ত অবিচল। হ্যাঁ, ওটা সবটাই রিসাইকেলড হচ্ছে। আমরা কি করছি, আমরা শর্ট স্প্যান অফ 50 ইয়ার্স, 100 ইয়ার্স, 200 ইয়ার্স, 2000 ইয়ার্সে দেখছি, হ্যাঁ, কিন্তু ইউনিভার্সের 13.5 বিলিয়ন ইয়ার্সে তো সবই রিসাইকেল হয়ে যাচ্ছে। তো সেই জন্য সবটাই অমৃতের সৃষ্টি, আমরা অমৃতের পুত্র। আর এই মাল্টিভার্সের ব্যাপারটা আমাদের খুবই ক্লিয়ারলি বলা আছে বৃহদারণ্যক উপনিষদে, যেখানে শান্তি মন্ত্রে ওম পূর্ণমেদম মন্ত্রটাতে, সেখানে বলতে চাইছে যে একটা কমপ্লিট, একটা হোল থেকে, ফ্রম আ কমপ্লিট থিং আনাদার কমপ্লিট থিং কেম আউট। সেখান থেকে আ হোল কেম আউট ফ্রম আ হোল অ্যান্ড দ্য হোল রিমেন্স। মানে যে জলের থেকে বাবলস উঠছে, বুদবুদ উঠছে, কিন্তু সেটাতে জলও কমছে না, বুদবুদও তৈরি হচ্ছে, আবার সেটা আবার ফিরে যাচ্ছে জলে। সেই বুদবুদগুলো স্বয়ং সম্পূর্ণ বুদবুদ, এবং তারাও আবার জলে ফিরে যাচ্ছে। তো এইটা আমাদের নেচার অফ এক্সিস্টেন্স কল্পনা করা হয়েছে। আর আরেকটা বৃহৎ সংহিতাতে বলা আছে, যেখানে কৃষ্ণের ডেফিনেশন বা কৃষ্ণের সম্বন্ধে বলছে, ইন হিজ ওয়ার্ক অফ ক্রিয়েশন অফ মিলিয়ন ওয়ার্ল্ডস
মানে বিষ্ণুজিৎ বা গ্র্যাভিটি হচ্ছে দ্য মেন কজ ফর ক্রিয়েটিং মিলিয়ন্স অফ ইউনিভার্স, অফ মিলিয়ন্স অফ ওয়ার্ল্ড। তো এখানে মাল্টিভার্সের কথা খুব ক্লিয়ার। তিনি লক্ষ লক্ষ বিশ্ব ব্রহ্মাণ্ডের হ্যাঁ, সৃষ্টিকর্তা। সৃষ্টিকর্তা। অ্যান্ড হিজ পোটেন্সি রিমেন্স ইনসেপারেবল। তার যে ক্যাপাসিটি টু ক্রিয়েট সেটা ইনসেপারেবল, মানে প্রতিটার সাথে প্রতিটার একটা সংযোগ আছে। The entire universe exists in him and he is present in his fullness in every one of the atoms that are scattered throughout the universe. As and at the same time, such is the primeval Lord whom I adore. মানে এর থেকে ক্লিয়ারলি আর কি করে বলা যায় আমার জানা নেই যে তার কনসেপ্ট অফ মাল্টিভার্স, যেখানে সেই গ্র্যাভিটি ইজ দ্য অল পারভেসিভ গ্র্যাভিটি, আর সেইটা থেকেই এবং এই পুরো ইউনিভার্সের প্রতিটা কণায় অবস্থান করছে। তো সেটাই আমাদের কনসেপ্ট অফ মাল্টিভার্স। আর সাইক্লিক ব্যাপারটা বললাম আগেই, এগুলো সব এই মেমব্রেন বা ব্রেনের এক একটা শিট অফ পেপার যদি আমরা একটা পাতার উপর, স্ট্রিং থিওরি, হ্যাঁ সেই স্ট্রিং থিওরিতে, সেখানেও আমাদের গীতাতেও বলা আছে নবম অধ্যায় যে অ্যাট দ্য বিগিনিং অফ ওয়ান কল্প all living beings merge into my primordial material energy. At the beginning of the next creation, O son of Kunti, I manifest them again, presiding over my material energy. I generate these myriad forms again and again in accordance with the force of their nature. Same জিনিস string theory physicist Brian Greene বলছে, the cyclic universe has multiple brains that have collided, causing big bangs. The universe bounces back and passes through time until they are pulled back together and again collide, destroying the old content and creating them anew. তো আমাদের আজকের মানে বিজ্ঞান এবং আমাদের গীতা এবং আমাদের অন্যান্য পুরাণ সবই সনাতন ধর্মের যা কন্টেন্ট বা যা রিসার্চ, সেটা মানে মিলছে তো নিশ্চয়ই, হয়তো ফার গ্রেটার। যত অ্যাডভান্স স্টেজে বিজ্ঞান যত অ্যাডভান্স স্টেজে যাবে তত রিয়েলাইজ করবে যে কতটা আমরা জানি। বেদ, আগে থেকে পুরাণ, আমাদের প্রাচীন হ্যাঁ ঋষিদের লেখা শাস্ত্র কতটা এটা। এবং relevant। আমি একটা জিনিসও বলতে চাই, আমি নিজে পার্সোনালি খুব স্কেপটিক একটা মানুষ। আমি এই নয় যে এই কথাগুলো আমার নিজের ধর্মের প্রচার স্বার্থে বলছি, এইগুলো আমার মানে দীর্ঘ 25 বছরের রিসার্চের পরে এগুলো বলা কথা। হ্যাঁ, সেটাতে ভুল ত্রুটি থাকতে পারে বা নতুন আবিষ্কার এসে সেটাকে বদলাতে পারে, কিন্তু এই ফান্ডামেন্টাল অ্যাজাম্পশন যেটা, যে আমাদের সায়েন্টিফিক আউটলুক যা ছিল তার মানে বিজ্ঞান এখন সবে সেই জায়গায় দোরগোড়ায় এসে দাঁড়িয়েছে এই কোয়ান্টাম ফিজিক্স আর স্ট্রিং থিওরি নিয়ে। কিন্তু দুঃখের বিষয় এই যে আমরা সেটা নিয়ে অতটা ভাবছি না। আমাদের ভাবা কিন্তু উচিত। আপনার এই প্রেজেন্টেশনে যদি হ্যাঁ দর্শক বন্ধুদের একটু সাহায্য হয়, হ্যাঁ যদি আমার সহ সৈনিক বা এই সাহায্য হয়, নিশ্চয়ই আমি খুবই খুশি হব। এমনি নর্মালি তো কয়েকটা বুলেট পয়েন্ট একবার জাস্ট সামারি করে বলে দিই, না হলে কি হবে, অনেকটা দীর্ঘ আলোচনা হলো এবং খুবই জটিল। হ্যাঁ জটিল মানুষের কাছে হয়তো, হ্যাঁ নিশ্চয়ই কিছুটা জটিল তো নিশ্চয়ই, আর অনেকটা অচেনা। অচেনা জিনিস সহজ হলেও জটিল লাগে। তো আমাদের বেসিক্যালি কি, যে আমাদের একটা ইউনিভার্সের মুভমেন্ট আছে ফ্রম সাইলেন্স টু সাউন্ড অ্যান্ড ব্যাক টু সাইলেন্স। আমাদের ইউনিভার্সে আরেকটা মুভমেন্ট আছে ফ্রম গ্রস টু সাটল, ফ্রম সাটল টু গ্রস। এই সাউন্ড আর সাইলেন্সের মধ্যেই ওটা, সাউন্ড টু গ্রস টু সাটল টু গ্রস। যে কোনো জিনিস যেটা সূক্ষ্ম থাকে তারপরে সেটা স্থূল হয়, আবার বিন্দু থেকে সিন্ধু। হ্যাঁ বিন্দু, একদম ঠিক। তারপরে এই প্রতিটা কণা বা যা আমরা দেখছি সবই অহম ব্রহ্মাস্মি বলছি, মানে আমিও যে জিনিস দিয়ে তৈরি, ব্রহ্ম সেই জিনিস দিয়ে তৈরি। মানে দ্য কন্টেন্ট অফ নেচার অফ কন্টেন্ট ইজ সেম, কারণ আমরা দুজনেই ত্রিগুণ দিয়ে তৈরি। ত্রিগুণ হচ্ছে গিয়ে স্ট্রিংস,
বিজ্ঞানও তাই বলছে, স্ট্রিংস। মায়া হচ্ছে গিয়ে আমাদের দ্য ডোমেন অফ নেচার, যতটা আমরা দেখতে পাচ্ছি এই মহামায়া হচ্ছে 10 ডাইমেনশন স্পেস মায়া, আমাদের 4 ডাইমেনশনাল স্পেসে যা নেচারের যে এক্সপ্রেশন, যা যা মাপা যায়, মায়ার মানেটাই হচ্ছে যেটা মাপা যায়। হ্যাঁ, যেটা মাপা যায় না সেটা ব্রহ্ম, যেটা মাপা যায় এনিথিং আদার দেন দ্যাট ইজ মায়া। তো কারণ মায়ার মধ্যে ফান্ডামেন্টাল জিনিস হচ্ছে ইট ইজ চেঞ্জিং, যেটা মাপা যায়, ডাইমেনশনাল বিং। হ্যাঁ, যেটাই চেঞ্জ করবে সেটাই মায়া, সেটাই মেজার করা যায়, চেঞ্জ না হলে মেজার করা যায় না। তো সেটা মাথায় রাখতে হবে। বিষ্ণু হচ্ছে গ্র্যাভিটি, দ্য ফার্স্ট বন্ড, তারপরে ব্রহ্মা দ্য স্ট্রং নিউক্লিয়ার ফোর্স, তারপরে শিব দ্য ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, তারপর সরস্বতী দ্য উইক নিউক্লিয়ার ফোর্স। এই করে আমাদের ইউনিফাইড ফিল্ড অফ ঈশ্বর, সগুণ ঈশ্বর, নির্গুণ না, নির্গুণ হচ্ছে ব্রহ্ম, কিন্তু সগুণ ঈশ্বরের ডোমেনটা হচ্ছে এটা। এছাড়া আমাদের দশভুজা স্টেজটা, যেটা দুর্গাকে বললাম 10 ডাইমেনশন স্পেস, ভুজা মানে হচ্ছে ডাইমেনশন। এছাড়া হিরণ্যগর্ভ থেকে দ্য এনার্জি কন্টেন্ট অর দ্য কনসিয়াসনেস কন্টেন্ট অফ দ্য ইউনিভার্স, ওই হিরণ্যগর্ভের কনসেপ্টটা আছে, যেটা আজকে সায়েন্সেরও আছে, আমাদেরও আছে, যেটার জন্যই ওই বাবলটা বাস্ট করে, যেটার জন্য মহাস্ফোটাটা হয় এবং সেখান থেকে বেরোয়, বিগ ব্যাংটা হয়। হ্যাঁ, রাইট। এবং সময়ের একটা বড় জিনিস হচ্ছে ইট ইজ রেট্রোকজাল। এমনি নর্মালটা তো যা আছে আছে, তার সাথে রেট্রোকজাল মানে ফিউচার ইভেন্ট, আগামী দিনের ঘটনা আজকের আউটকাম, আজকের ইভেন্টটা ডিসাইড করছে। তো সেটা আমাদের আরেকটা টেকঅ্যাওয়ে। আর এই সাইক্লিক মাল্টিভার্স বা বাবল ইউনিভার্স কন্টিনিউয়াসলি উঠছে, আমাদের শাস্ত্র হ্যাঁ ফিরে এসেছে, এবং গ্র্যাভিটেশনাল ফিল্ডটাকে ক্ষেত্র বলছে বিষ্ণু গীতাতে, কৃষ্ণর অল ইন্টেলিজেন্ট সেটাকে ক্ষেত্র, আর কৃষ্ণ নিজে হচ্ছে গিয়ে ক্ষেত্রজ্ঞ। তো সেই দ্য নোয়ার অফ দ্য ফিল্ড বেসিক্যালি, এটা আমাদের টেকঅ্যাওয়ে। এটাকে আমি একটা নাম দিচ্ছি উষা সূত্র বলে। উষা হচ্ছে ইউনিভার্সাল স্পিরিচুয়াল হিউম্যান অ্যাওয়েকনিং। আমাদের একটা ছোট সংস্থা তৈরি আছে, যেটা থ্রুতে এই ধরনের রিসার্চ কাজ করার ইচ্ছে আছে। বাহ, ধন্যবাদ স্যার। হ্যাঁ, আর দর্শক বন্ধুদের আমি বলতে চাই যে পিনাকি বাবুর এই প্রতিস্থাপনা শুধুমাত্র ভারতীয় জ্ঞান ভাণ্ডারের উপর নয়, এবং আমাদের যেই কলোনাইজড মাইন্ডসেট সেটাকেও চেঞ্জ করে ডিকলোনাইজড হওয়া, আমাদের প্রাচীন জ্ঞান ভাণ্ডারকে যে সম্মান তার প্রাপ্য সেই সম্মান হিসাবে দেখা, আমাদের সংস্কৃতি, আমাদের অনুষ্ঠান, আমাদের উৎসবকে নিয়ে গর্বিত বোধ করা, তাতে যাতে দর্শক বন্ধুরা আরও উৎসাহিত হন, আমি মনে করি এই উপস্থাপনাটা তাতে সাহায্য করবে। এবং অবশ্যই আপনারা এই বইটা পড়ে দেখতে পারেন। আপনাদের যদি আরও জ্ঞান বাড়াতে চান এই বিষয়ের ওপর, অবশ্যই এই বইটা পড়বেন। একটাই শুধু বলে দিই, এই যা টপিকটা আলোচনা করলাম এই বইতে ডাইরেক্টলি কানেক্টেড, মানে কনসেপচুয়ালি আছে সবটাই, কিন্তু ওয়ার্ড বাই ওয়ার্ড যদি কেউ খুঁজতে চায় সেটা পাবে না এটাতে। এখানে আরও নতুন জিনিস এখানে বললাম, এখানে আরও অনেক ডেপথে আছে জিনিসগুলো, রেফারেন্সগুলো সব পেয়ে যাবেন। আমি পিনাকি বাবুকে আরেকবার ধন্যবাদ জানাই, এবং এখানেই আমরা আজকের শেষ করি। নমস্কার।